স্বাগত দীপ্ত সংবাদে। আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম। শুরুতে জানাবো সংবাদ শিরোনাম। সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করল ইসি। ভোটের ৬০ দিন আগে হবে তফসিল। আবু সাইদ হত্যা মামলায় ট্রাইব্যুনালে সাক্ষ্য গ্রহণ শুরু, বিচার দেখে যেতে চান তার বাবা। আফগানিস্তানের পূর্বাঞ্চলে বাস দুর্ঘটনায় ২৫ জনের প্রাণহানি, আহত অন্তত ২৭ জন। এবারে বিস্তারিত। ফেব্রুয়ারির প্রথমার্ধেই হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এর ৬০ দিন আগে তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন ইসি সচিব আক্তার আহমেদ। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করা হলেও ভোটের তারিখ জানানো হয়নি। সেপ্টেম্বর থেকেই নির্বাচনী কার্যক্রম শুরুর কথা জানিয়েছেন ইসি সচিব। তিনি জানান, রোডম্যাপে সীমানা নির্ধারণ, ভোটার তালিকা চূড়ান্তকরণ, রাজনৈতিক দল নিবন্ধন, সংলাপ ও দেশীয় পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন সহ ২৪টি গুরুত্বপূর্ণ কার্যক্রম প্রাধান্য পেয়েছে। ইসি সচিব বলেন, সেপ্টেম্বরে নতুন রাজনৈতিক দলের চূড়ান্ত তালিকা প্রকাশ করবে ইসি। এছাড়া ধাপে ধাপে সীমানা নির্ধারণের গেজেট, জিআইএস ম্যাপ ও চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদের চাকুরি দেখার অপেক্ষায় ছিলেন তার বাবা মকবুল হোসেন, কিন্তু দেখলেন ছেলের গুলিবিদ্ধ মরদেহ। আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দেওয়ার সময় তিনি বলেন, ছেলে হত্যার বিচার দেখে যেতে চান তিনি। ২০২৪ সালের ১৬ জুলাই রংপুরে পুলিশের সামনে পাহাড় হয়ে দাঁড়ান বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী আবু সাইদ। গুলিতে মাটিতে লুটিয়ে পড়েন, কিন্তু পিছপা হননি। আবু সাইদ শহীদ হওয়ার পর ভিন্ন মাত্রা পায় সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এক পর্যায়ে তা ছাত্র জনতার গণ অভ্যুত্থানে রূপ নেয় এবং ৫ আগস্ট পতন হয় শেখ হাসিনা সরকারের। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এ এই হত্যাকাণ্ডের বিচার চলছে। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে ৩ সদস্যের আদালতে বৃহস্পতিবার শুরু হয় সাক্ষ্য গ্রহণ। প্রথম দিন আবু সাইদের বাবা মকবুল হোসেন সাক্ষ্য দিয়েছেন। তিনি আদালতকে জানান, তার ছেলের বুক জুড়ে অসংখ্য গুলির চিহ্ন ছিল। তিনি ছেলে হত্যার বিচার চান। পরে প্রসিকিউশন সাংবাদিকদের ব্রিফ করেন। কিভাবে আবু সাইদকে নির্মমভাবে গুলি করে হত্যা করা হয়েছে সেই বর্ণনা তিনি ট্রাইব্যুনালে দিয়েছেন। এই বর্ণনা দিতে গিয়ে তিনি ট্রাইব্যুনালে বারবার আবেগ আপ্লুত হয়ে পড়েছেন। তিনি ট্রাইব্যুনালের কাছে আশা করেছেন যে তার জীবদ্দশায় যেন তিনি তার সন্তানের হত্যার বিচার দেখে যেতে পারেন। সাক্ষ্য গ্রহণ উপলক্ষে সকালে মামলার ৬ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য হাসিবুর রশিদ সহ ২৪ আসামি পলাতক রয়েছেন। তাদের পক্ষে ৪ আইনজীবী নিয়োগ দিয়েছে রাষ্ট্র। উইদাউট ডিলে, আনডিউ ডিলে আমরা সাক্ষ্য গ্রহণ শুরু করেছি। আনডিউ ডিলে হবে না, রিজনেবল টাইমের মধ্যে মামলা নিষ্পত্তি হবে। আবু সাইদের বাবার বর্ণনা অনুযায়ী মাথার পেছন দিকে রক্ত ছিল, আঘাত ছিল, পুলিশ ছিল সামনের দিকে। এই আপনাদের যে তদন্ত, সেখানে কি এসছে? মাথার পেছন দিক থেকে ওটা ছিল সামনের দিকে। এই বিষয়টা হচ্ছে যে আপনারা হয়তো পোস্টমর্টম রিপোর্ট বা আগের বক্তব্যের গুলা দেখেছেন। দুটো ঘটনা আছে এখানে। এই ঘটনার আগেই তাকে একবার মারপিট করা হয়েছিল। জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণ আগামী সপ্তাহে। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। সীমান্ত নিরাপত্তা, অনুপ্রবেশ, চোরাচালান ও হত্যা বন্ধে সম্মত হয়েছে বিজিবি ও বিএসএফ। বৃহস্পতিবার ঢাকায় ৪ দিনের মহাপরিচালক পর্যায়ের বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে একথা জানানো হয়। এটি ছিল মহাপরিচালক পর্যায়ের ৫৬তম সীমান্ত সম্মেলন। ঢাকার বিজিবি সদর দপ্তরে ২৫ আগস্ট থেকে ২৮ আগস্ট বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ও ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ এর মহাপরিচালক পর্যায়ের ৪ দিনব্যাপী সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীর নেতৃত্বে ২১ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দল অংশ নেয়। আর ১১ সদস্যের ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিএসএফ মহাপরিচালক দালজিৎ সিং চৌধুরী। পরে যৌথ সংবাদ সম্মেলনে বিজিবি মহাপরিচালক সীমান্তে নিরীহ বাংলাদেশিদের নির্বিচারে গুলি করে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন।
শুধু সীমান্ত সম্পর্কে নয়, পানি বন্টন, সীমান্তে হত্যা বন্ধ সহ নানা বিষয় আলোচনা হয়েছে। সেই সাথে দুই দেশের সম্পর্ক উন্নয়নেও একসাথে কাজ করতে সম্মত হয়েছি আমরা। সীমান্তে পুশিন করা, মাদক সরবরাহ বন্ধ এবং মানব পাচার রোধেও কাজ করবে দুই দেশ। So our focus is onto these elements, these agenda points, and we are trying to work things out. বিএসএফ মহাপরিচালক বলেন, সীমান্তে অতিরিক্ত সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ঝুঁকিপূর্ণ এলাকায় রাতের বেলায় টহল জোরদার করা হয়েছে। We have also requested BGP. সীমান্তে অপ্রত্যাশিত হত্যা বন্ধে আমরা একসাথে কাজ করে যাচ্ছি। সীমান্তে যদি কোনো সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী অবস্থান করে, তাহলে দুপক্ষই জিরো টলারেন্স নীতি গ্রহণ করবে। Any instances of border violation by Indian nationals. উভয় পক্ষ সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ এবং আক্রমণ, নির্যাতন ও হামলার ঘটনা শূন্যে নামিয়ে আনার বিষয়ে সম্মত হয়। দিলশা দানি, দীপ্ত সংবাদ, ঢাকা। দীর্ঘদিন ধরে অকার্যকর থাকা 3টি স্থলবন্দর বন্ধ এবং একটি স্থলবন্দরের কার্যক্রম স্থগিত করেছে সরকার। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় এর সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সভাপতিত্ব করেন। পরে রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান। দৌলতগঞ্জ, তেগামুখ স্থলবন্দর, এই 3টা বন্ধ, এটা শাটডাউন হয়ে যাবে। আর একটার বাল্লা স্থলবন্দরের অপারেশনাল কাজকর্ম আপাতত স্থগিত রাখা হয়েছে, এই বিষয়ে ডিসিশন এসছে। বাংলাদেশকে নিয়ে আন্তর্জাতিক ষড়যন্ত্র হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ। এ বিষয়ে মুক্তিযোদ্ধাদের সজাগ থাকার আহ্বান জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার ঢাকায় এক আলোচনা সভায় তিনি আরও বলেন, 5-6 জন ব্যক্তি, কেউ আমেরিকা থেকে, কেউ লন্ডন থেকে এসেছেন। তাদের কথায় সংবিধান পরিবর্তন হতে পারে না। তাদের 2-4 জনের অভিমত কখনো সংবিধানের উপরে অগ্রাধিকার পেতে পারে না। হাফিজ উদ্দিন বলেন, জামায়াতকে আশ্রয় দিয়েছে বিএনপি, তাদেরকে মন্ত্রিসভায় স্থান দিয়েছেন বেগম জিয়া। স্বাধীনতার যুদ্ধের সময় কোথায় ছিল? এনসিপির তো এখনো জন্ম হয় নাই, তখনও জন্ম হয় নাই। জামাতে ইসলামী করেছে বিরোধিতা, বাকি পীরের দল ছিল কিনা আমরা জানি না। সুতরাং বাংলাদেশ নিয়ে এদের চিন্তা ভাবনা করার দরকার কি? লিভ ইট টু পিপল অফ বাংলাদেশ। বাংলাদেশের জনগণ স্থির করবে আগামী নির্বাচনে তারা কি ব্যবস্থা চায়। ঢাকায় এক আলোচনা অনুষ্ঠানে একদল লোকের হট্টগোল আর উত্তেজনার মধ্যে সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী সহ বেশ কয়েকজনকে ডিবি কার্যালয়ে নিয়ে গেছে পুলিশ। বেলা 12টার দিকে তাদেরকে ঢাকা রিপোর্টার্স ইউনিটি থেকে নিয়ে যাওয়া হয়। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালিদ মনসুর বলেন, সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী সহ 5-6 জনকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। তাদের গ্রেফতার দেখানো হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত জানা যাবে। 12 অক্টোবর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। বিকেলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদে তফসিল ঘোষণার পর নির্বাচনের তারিখ ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার। 12 অক্টোবর রোববার সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ 11 সেপ্টেম্বর, মনোনয়ন ফর্ম বিতরণ 14 সেপ্টেম্বর আর বিতরণের শেষ দিন 16 সেপ্টেম্বর। মনোনয়নপত্র যাচাই বাছাই হবে 18 সেপ্টেম্বর আর মনোনয়নপত্র প্রত্যাহার 23 সেপ্টেম্বর। তফসিল ঘোষণার পর গঠনতন্ত্র সংশোধনের বিষয় নিয়ে হট্টগোল ও ক্ষোভ দেখা দেয় শিক্ষার্থীদের মাঝে। 1966 সালে প্রতিষ্ঠার পর 6 বার চাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সবশেষ হয় 1990 সালে। এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ, রাকসু, হল সংসদ এবং সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে ডোপ টেস্টের জন্য নমুনা সংগ্রহ শুরু হয়েছে। সকাল 9টা থেকে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে টেস্ট করা হয়েছে। টেস্টের রিপোর্ট সংগ্রহের পর মনোনয়নপত্রের সঙ্গে সংযুক্ত করে জমা দেওয়ার নির্দেশনা দিয়েছেন নির্বাচন কমিশনার। গতকাল বিকেলে রাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ডক্টর এফ নজরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। রাকসু নির্বাচনে হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধিদের ডোপ টেস্ট বাধ্যতামূলক করা হয়েছে। রাকসুর হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধিদের ডোপ টেস্টের যাবতীয় খরচ বহন করবে নির্বাচন কমিশন।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে ছাত্রদল। দুপুরে বিশ্ববিদ্যালয়ের ২৪ অদম্য এলাকায় এক সংবাদ সম্মেলনে প্যানেল ঘোষণা করা হয়। সংবাদ সম্মেলন থেকে জানানো হয়েছে, জাকসু নির্বাচনে ছাত্রদলের হয়ে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন শেখ সাদি হাসান, সাধারণ সম্পাদক হিসেবে তানজিলা হাসান বৈশাখী এবং যুগ্ম সাধারণ সম্পাদক পুরুষ ও নারী হিসেবে লড়বেন যথাক্রমে সাজ্জাদুল ইসলাম ও আঞ্জুমান আরা ইকরা। এ সময় জাকসু নির্বাচনে ছাত্রদলের হয়ে বাকি পদে প্রতিদ্বন্দ্বিতা করা প্রার্থীদেরও নাম পর্যায়ক্রমে ঘোষণা করা হয়। বিশ্ববিদ্যালয়গুলোর কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের বিষয়ে সেনাবাহিনীকে সরকারের পক্ষ থেকে কোনো নির্দেশনা দেওয়া হয়নি। ভবিষ্যতে এ ধরনের কোনো দায়িত্বে সেনাবাহিনীর সম্পৃক্ত হওয়ার সুযোগ নেই। বুধবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। এর আগে গত মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বলেছিল, ডাকসু ও হল সংসদ নির্বাচনে ভোট কেন্দ্রে ৩ স্তরের নিরাপত্তা থাকবে। প্রথম স্তরে বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি ও প্রক্টোরিয়াল টিমের সদস্যরা থাকবেন, দ্বিতীয় স্তরে থাকবে পুলিশ, আর তৃতীয় স্তরে বিশ্ববিদ্যালয়ের 7টি প্রবেশ মুখে স্ট্রাইকিং ফোর্স হিসেবে অবস্থান নেবে সেনাবাহিনী। আন্তর্জাতিক। পাকিস্তানের পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। অতি উচ্চ সতর্কতা জারি করা হয়েছে পাঞ্জাব প্রদেশে। এদিকে কাশ্মীরের 3টি নদীর সবগুলো বাঁধ খুলে দিয়েছে ভারত, ফলে আরও বড় ধরনের বন্যার আশঙ্কা করা হচ্ছে। এরই মধ্যে প্লাবিত এলাকাগুলোতে মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী। অন্যান্য বাহিনীর পাশাপাশি উদ্ধার তৎপরতায় যোগ দিয়েছে বহু স্বেচ্ছাসেবী সংগঠন। সবশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী 2 লাখেরও বেশি নাগরিককে সরিয়ে নেওয়া হয়েছে নিরাপদ স্থানে। বন্যায় ক্ষতিগ্রস্ত 1.5 লাখেরও বেশি মানুষ। আগামী 12 থেকে 24 ঘন্টায় পাঞ্জাবে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া অধিদপ্তর। কাদিরাবাদ বাঁধের পানির স্তর বিপজ্জনক পর্যায়ে পৌঁছে যাওয়ায় অবকাঠামো রক্ষার স্বার্থে বাঁধের একটি অংশ নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে ভেঙে দেওয়া হয়েছে। আফগানিস্তানের পূর্বাঞ্চলে বাস দুর্ঘটনায় অন্তত 25 জন নিহত হয়েছেন, আহত হন অন্তত 27 জন। আহতদের মধ্যে বেশিরভাগের অবস্থা আশঙ্কাজনক। বুধবার রাজধানী কাবুল থেকে দক্ষিণাঞ্চলীয় শহর কান্দাহারের পথে চলাচলকারী মহাসড়কে বাসটি উল্টে যায়। দুর্ঘটনার জন্য চালকের অবহেলাকে দায়ী করা হচ্ছে। এর আগে গত সপ্তাহে দেশটির হেরাত প্রদেশে ভয়াবহ বাস দুর্ঘটনায় অন্তত 78 জন নিহত হন, যাদের মধ্যে 12 জনেরও বেশি শিশু ছিল। ইরান থেকে ফেরা অভিবাসী শ্রমিকদের বহনকারী ওই বাসটির সঙ্গে মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে এ প্রাণহানি ঘটে। মার্কিন চাপের মুখে এক হতে যাচ্ছে 3 পরাশক্তি চীন, রাশিয়া ও ভারত। আগামী সপ্তাহে চীনের থিয়েনচিনে আয়োজিত নিরাপত্তা সম্মেলনে একই মঞ্চে থাকবেন শি জিনপিং, ভ্লাদিমির পুতিন ও নরেন্দ্র মোদী। আগামী 31 আগস্ট থেকে 1 সেপ্টেম্বর পর্যন্ত চীনের উত্তরাঞ্চলীয় বন্দর নগরী থিয়েনচিনে অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি আঞ্চলিক নিরাপত্তা সম্মেলন। ওই সম্মেলন উপলক্ষে এক মঞ্চে থাকবেন তারা। সম্মেলনের আয়োজন করেছে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন। এতে রাশিয়া, ভারত ও চীনের পাশাপাশি মধ্য এশিয়া, মধ্যপ্রাচ্য, দক্ষিণ এশিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়ার 20টিরও বেশি দেশের নেতারা অংশ নিতে পারেন। যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী ও গণমাধ্যম কর্মীদের ভিসার মেয়াদ সীমিত করার পদক্ষেপ নিচ্ছে ট্রাম্প প্রশাসন। অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার অংশ হিসেবে বুধবার জারি করা একটি সরকারি নির্দেশনায় এই প্রস্তাব করা হয়। রয়টার্স জানায়, এই প্রস্তাবে আন্তর্জাতিক শিক্ষার্থীদের এফ ভিসা, সাংস্কৃতিক বিনিময় কর্মসূচির অতিথিদের জে ভিসা এবং গণমাধ্যম কর্মীদের আই ভিসার একটি নির্দিষ্ট সময়কাল নির্ধারণ করা হবে। বর্তমানে এই ভিসাগুলো সংশ্লিষ্ট কর্মসূচি বা যুক্তরাষ্ট্রভিত্তিক কর্মসংস্থানের মেয়াদ পর্যন্ত বৈধ থাকে। তবে নতুন প্রস্তাব অনুযায়ী শিক্ষার্থী ও বিনিময় কর্মসূচির ভিসা সর্বোচ্চ 4 বছর পর্যন্ত থাকবে। সাংবাদিক ভিসার মেয়াদ হবে সর্বোচ্চ 240 দিন এবং চীনা নাগরিকদের ক্ষেত্রে 90 দিন। তবে প্রয়োজন হলে নতুন করে মেয়াদ বাড়ানোর জন্য আবেদন করা যাবে। খেলার খবর। নেদারল্যান্ডসের বিপক্ষে 3 ম্যাচ টি-20 সিরিজের জন্য সিলেটে অনুশীলনে ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ। দীর্ঘ বিরতির পর বাংলাদেশ সফরে এলো নেদারল্যান্ডস ক্রিকেট দল। সবশেষ 2014 সালের টি-20 বিশ্বকাপে অংশ নিতে তারা এসেছিল ঢাকায়। এবারের সিরিজের সবচেয়ে বড় বিষয়, নেদারল্যান্ডসের বিপক্ষে এই প্রথমবার নিজেদের ঘরের মাঠে কোনো দ্বিপক্ষীয় সিরিজ খেলবে টাইগাররা। এর আগে 2012 সালে ডাচদের মাটিতে 2 ম্যাচের একটি টি-20 সিরিজে অংশ নিয়েছিল লাল সবুজের প্রতিনিধিরা। 20 আগস্ট থেকে সিলেটে অনুশীলন ক্যাম্প চলছে তাদের। এশিয়া কাপের প্রস্তুতিরও বড় অংশ এই সিরিজ। আগামী 11 সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে টাইগারদের এশিয়া কাপ মিশন।
শেষ করব দীপ্তর সন্ধ্যার সংবাদ, তার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করল ইসি, ভোটের ৬০ দিন আগে হবে তফসিল। আবু সাইদ হত্যা মামলায় ট্রাইব্যুনালে সাক্ষ্য গ্রহণ শুরু, বিচার দেখে যেতে চান তার বাবা। আফগানিস্তানের পূর্বাঞ্চলে বাস দুর্ঘটনায় ২৫ জনের প্রাণহানি, আহত অন্তত ২৭ জন। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী দীপ্ত সংবাদ রাত ১১টায় দেখার আমন্ত্রণ। এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।